গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মর্মস্পর্শী গল্প ঝগড়া। এই গল্পে উঠে এসেছে সম্পর্কে টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর তার মর্মান্তিক পরিণতি। মানব জীবনের গভীর সত্য এই গল্প আমাদের গভীরভাবে নাড়া দেবে। চলুন শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝগড়া। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা পাননি কেশব। শুধু এনে দাও বাজার থেকে, এই আকড়ার চাল মাথায় করে আনো 1.5 কোস দূরের বাজার থেকে, তেল আনো, নুন আনো, কাঠ আনো, এই শুধু ওদের মুখের বুলি। কখনো একটা ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে? ব্যাপারটা সেদিন এরকম দাঁড়ালো। সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স প্রায় 72 বছর। চলতে আজকাল যেন পা কাঁপে। আগের মতন শক্তি নেই আর তার শরীরে। 2.5 টাকা করে চালের কাঠা, 2 কাঠা চাল কিনে আর তাছাড়া তরি তরকারি কিনে ভীষণ কর্দময় পিছল পথে কোনো রকম পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা বাড়ি নিয়ে এলেন। স্ত্রী মুক্তকেশী বললে, দেখি কীরকম বাজার করলে, পটলগুলো এত ছোট কেন, কত করে সের? 10 আনা। ও বাড়ির পল্টু এনেছে 9 আনা সের, তুমি বেশি দর দিয়ে এলে, তাও আবার ছোট পটল, ও কখনো 10 আনা সের নয়। বাহ, আমি কি মিথ্যে বলছি? তুমি বড্ড সত্যবাদী যুধিষ্ঠির, তা আমার ভালো জানা আছে। আচ্ছা রাও, ও পটল আমি ওজন করে দেখব। কেন, আমার কথা বিশ্বাস হলো না? না, তোমার কথা আমার বিশ্বাস তো হয়ই না। সত্যি কথা বলবো তা আবার ঢাক গুড়গুড় কি? এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন, ও ময়না, চাল ভাজা নিয়ে আয়। ময়না কথা বলে না, চাল ভাজার বাটিটাও আনে না। তাতে বুঝি কেশব বলেছিলেন, কই, কানে কি তুলো দিয়ে বসে আছো নাকি? ও ময়না। ছোট মেয়ে ময়না নীরস সুরে বললে, চাল ভাজিনি। কেন? রোজ রোজ চাল ভাজা খাওয়ার চাল জুটছে কোথা থেকে? তাছাড়া আমার শরীরও ভালো ছিল না। কেন? তোর দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে 72-73 বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি 10 সের ভারী মোট বয়ে এনে মেয়েদের এই উদাসীনতায় বিরক্ত হবেন বা প্রতিবাদে 2 কথা শোনাবেন। কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। 5 জনের সামনে সেটা বলবার মতন নয়, বলতেও সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাঁট তুলে মারতে এলো। মেজ মেয়ে লীলা বললে, তুমি মরো না কেন, মলে তো সংসারের আপদ চোখে। শ্রী মুক্তকেশী বললে, অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললে, আমি তোদের ভাত আর খাবো না, চললাম। মুক্তকেশীও ছোট ময়না একসঙ্গে বলে উঠল, যাও না যাও। ময়না বলে, আর বাড়ি ঢুকো না, মনে থাকে যেন। শুনে বিশ্বাস হবে না জানি, কিন্তু একেবারে নির্জলা সত্যি। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায়। কেশব গাঙ্গুলি রাত্রে বাইরে ভাঙা চণ্ডী মণ্ডপে শুয়ে রইলেন। কেউ এসে খেতে ডাকলে না, মাও না, মেয়েরাও না। সত্যি কেউ তাকে ডাকতে আসবে না এটা তিনি বুঝতে পারেননি বা ধারণাও করতে পারেননি। তাই ঘটে গেল অবশেষে। না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলির নিজের পৈতৃক ভিটেতে, স্ত্রী ও 2 কন্যা বর্তমানে। এ কথা আর ভাবতে পারা যায় না। কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেননি যে তিনি এতটা হেনস্থার পাত্র এই সংসারে। মেয়েরা বা স্ত্রী তাকে কেউ ভালোবাসে না, এ তিনি অনেক দিন থেকেই জানেন। কিন্তু তার বহর যে এতটা, সেটা তিনি ধারণা করবেন কিভাবে? ক্ষুধায় ও মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে।
সকালে উঠে কেশব নদী থেকে স্নান করে সন্ধ্যাহ্নিক ও জপ করে নিয়ে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি চা খেতে গেলেন। যদুনন্দন বললেন, কি কাকা, আজ এত সকালে, কি মনে করে? এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন, কাল রাতের কথা, পরিবার ও মেয়ে দুটির দুর্ব্যবহারের কাহিনী। যদুনন্দনের কাছে অবশ্য এটা নতুন নয়। পাড়ার মেয়েদের কানাকানির মধ্যে দিয়ে কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিন থেকেই তিনি শুনেছেন। তবুও বিস্ময়ের ভান করে বললেন, সে কি কাকা, বলেন কি, কাল রাতে খাননি? এ বড় অন্যায় কাকিমার। ছি ছি, এবেলা আপনি আমার বাড়ি খাবেন, বসুন। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না। সেখানেই দুপুর পর্যন্ত আহারের পর যখন বাড়ি এলেন, তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বললে, আবার বাড়িতে কেন? যাও, দূর হও। যে বাড়িতে গিয়ে নিন্দে রটনা করে এক পাথর ভাত মেরে এলে, সেখানেই যাও না। কতদিন খেতে দেয় দেখি একবার। মেয়েরাও বললে, বেশ তো পরের বাড়ি টোকলা সেদে কতদিন চলে দেখি না, এখানে আবার কেন, যাও না। কাকে কি বলেছি আমি? আহা ন্যাকা, আমরা তো আর জানি নে। এই তো যদুদার মেয়ে ঘাটে আজ ব্যাখ্যান করেছে সবার কাছে, ওই বুড়ো মানুষ ওকে খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে, সে কত কথা, আমরা শুনিনি কিছু। তা তো মিথ্যে কিছু বলেনি। মেরেছিলাম, তোমাকে আমরা মেরেছিলাম, খেতে দিইনি আমরা। তুমিই তো তেজ করে চণ্ডীমণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার লাগানি ভাঙানি পাড়ায় পাড়ায়। বেশ, লাগাও, লাগিয়ে করবে কি, যাও না যেখানে খুশি। আমরা তো বলেছি বেরো। ছোট মেয়েটা বললে, মরে যাও, মরে গেলেই তো বাঁচি। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে জামা কাপড় পরে একটা থলের মধ্যে কাপড় গামছা পুড়ে নিয়ে তেড়ে ফুড়ে বাড়ি থেকে বেরুলেন। বলে গেলেন, বেশ, তাই যাচ্ছি, আর তোমাদের বাড়ি আসবো না, চললাম। মুক্তকেশী চেঁচিয়ে বললে, তেজ করে যেমন বেরুনো হলো, তেমনি আর ঢুকো বাড়িতে কালো মুখ নিয়ে, দেখব তেজ। কে জ্বর এলে দেখে সেটা দেখব। কেশব গাঙ্গুলি হনন করে বাড়ি থেকে বেরিয়ে চলে এলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত সে ম্যালেরিয়ায় ভুগছেন, দুর্বল করে ফেলে দিয়েছে। তা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি রেলে চাকুরি করতেন। চাকুরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন, কিন্তু 12-14 বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সামান্য টাকা, যা বাড়ি তৈরির পর অবশিষ্ট ছিল, ক্রমে ক্রমে ফুরিয়ে যেতে লাগলো। এখনও ছোট মেয়ের বিয়ে বাকি, টাকা ফুরিয়ে গেলে কি খাবেন? অগত্যা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে এই 2 বছর বাস করছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে 2 ঝাড় বাঁশ ও বিঘে 2 ধানের জমির ভাগ পেয়ে যা হোক সামান্য একরকম চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্যে সত্যি তার সংসারের বিতৃষ্ণা হয়ে গিয়েছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু তার স্বামীর চরিত্র ভালো নয়। সে মেয়ে তার কাছেই আছে বিয়ের 2 বছরের পর থেকেই, সব দিক থেকেই তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নির্ঝঞ্ঝাট হবেন, কিন্তু তাকে আর সংসারের দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর। সেই সংসার কি আর ধরতে আছে? কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা কোট একটা নিয়ে বেরিয়েছিলেন। তাতে রেলের ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা, টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞেস করে না। একটি পয়সা তার নিজের হাতে নেই। 1,000 টাকা আছে স্ত্রীর নামে, আর 1,000 আছে অবিবাহিত ছোট মেয়ের নামে, যদি তিনি মারা যান মেয়ে বিয়ে দেওয়ার আগেই। কারণ তার বয়স যথেষ্ট হয়েছে, তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন। আজ চাইলে কেউ একটা পয়সা তাকে দেবে, না স্ত্রী না মেয়ে। তাই হাটের পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলেও তো চলে না। নিজের একটু নস্যি, একটু তামাক, হয়তো বা ইচ্ছে হলো 2-1 পেয়ালা চা কিনে খেলেন।
এ পয়সা আসে কোথা থেকে? মুক্তকেশী এ সন্দেহ করেছিল আগে থেকেই, তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্তুর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে দাঁড়ি ধরে আলু পটল চাল ডাল ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে, হ্যাঁ রে, আজ হাটে পটল কত করে সের? ও নিতাই, আজ হাটে মাছ কত করে সের? তবুও কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে কাজ করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে বাসি তাজা নেই, দেখলে হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর বিভিন্ন। মাছের মধ্যেও দরের তারতম্য নেই, কত ধরবে মুক্তকেশী? না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলে কোথা থেকে? চাইলে স্ত্রীর হাত থেকে পয়সা বার করা বড় শক্ত, ও নিয়েই তা যত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশন এসে পৌঁছালেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফিরবার সময় 6 আনা পয়সার হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে খুচরো আছে, আর আছে গুপ্তস্থান থেকে সন্তর্পণে বার করা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে তার বলতে আর কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই পকেটে ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন। বিক্রি করলে 30-40 টাকা হবে। সেকালের কুরুভাইজার ফেরিসের ঘড়ি, এখনকার মতো ফঙ্গমেনে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পানবিড়ির দোকান। পান কিনলেন 2 পয়সার, বিড়িও 2 পয়সার। দেশলাই একটা কত? 4 পয়সা, দাও একটা। পান খেয়ে বিড়ির ধোয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো। এতক্ষণ চিন্তা করবার মতো অবস্থা তা ছিল না। তিনি আপাতত যাবেন কোথায় সেটা কিছু ঠিক করেননি, না করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন অবশ্যই। এখনও ট্রেনের ঘণ্টাখানেক বিলম্ব আছে। যাবেন কোথায়? যেখানে যান, যেতে তো হবে। 3 টাকা 13 আনায় স্বাধীনভাবে খাওয়া কতদিন চলবে? মেয়ের বাড়ি যাবেন? জামাই কাজ করে টিটাগড়ের কাগজের কলে, টিটাগড়েই বাস। সেখানে যেতে লজ্জা করে। এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে 2 দিন ছিলেন। অবশ্যই জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম ও 2টো কাঁঠাল। বারবার জামাই বাড়ি যেতে আছে? বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারোর বাড়িতে একবেলার বেশি দুবেলা থাকতে নেই। কি মনে করবে? যে কাল পড়েছে। ট্রেন এসে পড়ল। উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিট লাগবে না। হু হু করে ট্রেন চলল। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবুডুবু। অনেক জায়গায় এখনও ধান বুনছে। আমন ধানের এবার নাবি। খুব ভালো করতেন কেশব। যখন কাজ থেকে অবসর নিলেন তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন 9,000 টাকা পেয়েই যদি তা থেকে কিছু ধানের জমি কিনতেন নিজের নামে, তবে আজ স্ত্রী আর মেয়েরা এমন হেনস্থা করতে পারত? স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল। কোচার খুঁটে মুছলেন। কি না করেছেন ওদের জন্য। ওই ছোট মেয়েটা নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলি রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দিয়ে দেখেছেন, ওষুধ খাইয়েছেন। কই অবহেলা করতে পেরেছিলেন? 160 টাকা খরচ হয়ে যায় সেই অসুখে। ওই স্ত্রী মুক্তকেশীর সেবার হাঁপানির মতো হলো। চুচুড়ায় নিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরেজ দেখানো, অনুপানের ব্যবস্থা করা, পাছে আগুনের তাতে কষ্ট হয় তাই জন্য রাঁধতে দিতেন না, রান্নাঘরের কাছে যেতেও দিতেন না। রাতে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলো, মুক্তকেশী বড় কষ্ট পাবে, কি করা যায়? রঘুনাথপুরের পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায়, তাই কি আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছিলেন। সেই মুক্তকেশী আজ বললে বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এসো না। আর ওই ছোট মেয়ে বললে, মরো না তুমি, মলেই তো বাঁচি। তুমি মলেই বা কি?
কেন, তিনি কি ওদের জন্য কিছুই করেননি? চিরকাল রেলে টরে টক্কা করেছেন, তবে কাদের জন্যে? খাইয়ে মাখিয়ে বড় না করলে ওরা অত বড় হলো কি করে? আজ কি না তিনি মরে গেলে ওরা বাঁচে? তিনি আজ সংসারের আপদ। এই ৭৩ বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো, নিজে বাঁশ ঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে ডাং করেননি? পাছে স্ত্রী বা মেয়েদের রান্নার এতটুকু অসুবিধা হয় সেই জন্যে? এই ভীষণ জল কাদার পথে মোট বয়ে নিয়ে যাননি? যাক, এসব কথা তিনি বলতে চান না, তবে মনে কষ্ট হয় এই ভেবে যে সংসার কীরকম অকৃতজ্ঞ। যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ে রক্ত জল করেছেন, তারাই আজ বলে কিনা তিনি মলেই বাঁচে, তাদের কোনো ক্ষতি হবে না। কেশব গাঙ্গুলির মনের মধ্যে হাহা করে উঠল দুঃখে। চোখে আবার হু হু করে জল এলো। কোচার খুঁটে মুছলেন। আজ যদি টিকিট। কেশব গাঙ্গুলি মুখ তুলে চমকে চাইলেন। একটি ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়েছেন। কেশব গাঙ্গুলি বললেন, রেলওয়ে সার্ভেন্ট। ছোকরা চলে গেল। বেশ ছেলেটি। ওই রকম একটি ছেলে যদি আজ তার থাকতো, তাহলে ওরা এমন করে কথা বলতে সাহস পেত? সবই অদৃষ্ট। ছেলে কি তার হয়নি? হয়েছিল। তখন তিনি ৩ পা স্টেশনে তার বাবু। ছেলের নাম ছিল শান্টু। প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াতো। আজও বেশ মনে আছে। তাকে বলতো, বাবা আমাকে পুরনো টিকিট দেবে? পুরনো টিকিট হাতে পেলে সে হঠাৎ মুখে পু শব্দ করে ট্রেন ছেড়ে দিত। তারপর ঝকঝক শব্দ করতে করতে প্ল্যাটফর্মের ধারে ধারে খানিক দূরে মাথা নাড়তে নাড়তে কেমন খেলতো। টরে টক্কার টেবিলে কাজ করতে করতে তিনি বসে দেখতেন আর হাসতেন। মালকুলি রামদেবকে বলতেন শিশুকে ধরে বাসায় নিয়ে আসতে। শিশু বুঝতে পারত রামদেব তাকে ধরে নিয়ে যেতে আসছে। সে ছোট পায়ে ছুট দিত, আর রামদেবও পেছন পেছন এ খোকা বাবু, এ খোকা বাবু বলে ছুটত। এ দৃশ্য আজও এই এক্ষুনি চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশব। ১.৫ বছর বয়সে শান্টু মারা যায়। আজ ৩৬ বছর আগের কথা। তবুও যেন মনে হয় সেই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়া নিম গাছটার ছায়ায় আজও শান্টু সেই রকম ছুটে ছুটে খেলা করে বেড়াচ্ছে। শান্টু থাকলে আজ বোধহয় এমন কষ্ট কেশব গাঙ্গুলির হতো না। চোখ দিয়ে এবার ঝরঝর করে জল পড়ল। মনের মধ্যে, বুকের মধ্যে কি একটা ঠেলে ফুলে ফেপে উত্তাল হয়ে উঠল। কেশব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা রাখাল বালক একটা গরুকে কি নির্দয়ভাবেই না প্রহার করছে। খুব বৃষ্টির জল বেড়েছে ডোবায়, পুকুরে। এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গামছা দিয়ে হেঁকে কুচো মাছ ধরছে। টেলিগ্রাফের তারে একটা কি পাখি বসে রয়েছে। নৈহাটি। কেশব গাঙ্গুলির চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। সন্ধ্যার আর বিলম্ব নেই। এখানে সাবেক বাসা ছিল। ২-৪ জন বন্ধুর সঙ্গে আলাপ আছে। তাদের কারো বাড়ি যাবার ইচ্ছে নেই। তবুও না গেলে রাত্রে থাকবেন কোথায়? এই অভদ্রা বর্ষাকালে খাবেনই বা কি? রমাপতির বাড়ি যাবেন? রমাপতি কুণ্ডুর বড় গোলদারি দোকান ও রেস্টুরেন্ট, নাম দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলের নাম কমলাপতি। তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে। খুব বিক্রি। ৪-৫টা ছোকরা চা খাবার দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। শান্তি তাকে দেখে বললে, এই যে দাদু, আসুন। দেশ থেকে? ভালো সব? ওরে, ভালো করে গরম জলে ধুয়ে ১ কাপ চা দে দাদুকে। আর কি খাবেন? একটা চপ দেব? ভালো চপ আছে। না, টোস্ট দিক। তবে থাক। কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার নগদ দাম দিতে হবে এক্ষুনি।
আর একবার এরকম হয়েছিল যে তাকে খাতির করছে ভেবে চপ, কাটলেট, ডিম যা নিয়ে আসে তাই খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বলল, 1 টাকা 13.5 আনা। আজ আর সে ভুল করবেন না। হাতে পয়সা কম, চায়ে 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। শান্তিকে বললেন, তোমার বাবা ভালো? তোমার দাদু বাড়িতে আছেন? আজ্ঞে হ্যাঁ। একবার যাব দেখা করতে? যান না, এখন বৈঠকখানাতেই বসে আছেন, আর শশী কাকাও আছেন। আচ্ছা আসি। কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল। ব্যবসাদারের চক্ষু লজ্জা নেই। সংসার বড় কঠিন জায়গা। তবুও রমাপতির বাড়িতেই গেলেন। রমাপতি কুণ্ডু, তার সমবয়সী। তাকে দেখে খুশি হলো, যত্ন করলে খুব। রাত্রে লুচি, তরকারি, মিষ্টি এসব খাওয়ানো হলো। ভালো গদি পেতে নেটের মশারি খাটানো বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরের এমন সুন্দর বিছানাতে কতদিন তিনি শোবেন? তার আশ্রয়স্থল তো বৃক্ষতল। এরা না হয় আজ রাতেই খাতির করে আশ্রয় দিয়েছে। কেন অপরের অদৃষ্টে এত সুখ তাকে, আর তার অদৃষ্টে এমন ধারা? এই তো রমাপতিকে দেখলেন। তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর এক বড় নাতনি আমলা নাকি রোজ তেল মালিশ করে দাদুর পায়ে। পুত্রবধূরা বাবা বলতে অজ্ঞান। সেটা হয়তো পয়সাওয়ালা বলে। রমাপতির নামেই ব্যবসা, লক্ষপতি লোক। আজ তার হাতে যদি পয়সা থাকতো, তবে কি আর মেয়েটা তাকে অমন কথা বলতে সাহস করত? তিনি নিঃস্ব, কাজেই তাকে হেনস্থা করে। পয়সা এমন জিনিস। কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো। একটা বড় ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, তখন মেয়েরা কেন দৌড়ে এসে পথ আটকালো না? স্ত্রী কেন ছুটে এলো না? সব মিথ্যে, সব ভুয়ো, সব স্বার্থের দাস। দয়া, মায়া, স্নেহ, মমতা পৃথিবীতে নেই। রমাপতি কুণ্ডু লক্ষপতি, তাই আজ নাতি নাতনি তার পায়ে তেল মালিশ করে। পুত্রবধূরা দুধের বাটি মুখে ধরে। যদি তার টাকা থাকতো, তার আদরও ওই রকমই হতো। সকাল হলো। সকাল উঠে রমাপতি কুণ্ডু বললেন, গঙ্গা স্নান করবেন তো গাঙ্গুলি মশাই? গঙ্গাহীন দেশে থাকেন, গঙ্গা স্নানটা করলে ভালো হতো। দুজনে গঙ্গা স্নান করে এলেন। তারপর রমাপতির ছোট নাতনি তাদের দুজনের জন্য শ্বেতপাথরের রেকাবিতে কাটা পেঁপে, কলা, নাশপাতির টুকরো আর সন্দেশ, রসগোল্লা ও চমচম নিয়ে এলো। কেশব গাঙ্গুলিকে বললেন, দাদু, আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেব, না একটু দেরি হবে? অর্থাৎ এরা গন্ধ বণিক। ভাত রেঁধে দেবে না ব্রাহ্মণের পাতে। রাত্রে লুচি খাওয়াতে পারে, কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হবে। কেশব বললেন, আমি চলে যাব আজ দিদি। রমাপতি কুণ্ডু বললে, সে কি কথা গাঙ্গুলি মশাই? আজ ওবেলা আপনাকে নিয়ে হরিসভায় ভাগবত পাঠ শুনতে যাব ঠিক করে রেখেছি। রমাপতির নাতনি টুনিও বললে, আজ যাবেন কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুলুরি, তালের ক্ষীর করব। আপনি আর চলে যাবেন? যেতে দিলে তো। কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেখানে বিরাজ করেন, সেখানে কি কোনো জিনিসের ত্রুটি থাকে? সারাদিন বড় আনন্দে কাটল। খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারের হরিসভায় অজমিলের উপখ্যান শুনতে গেলেন দুজনে। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক। বড় সুন্দর বোঝাবার ও বর্ণনা করবার ক্ষমতা। ভগবান অমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন, শুধু বিপন্ন হয়ে সে কাতরে তাকে মৃত্যুর কালে ডেকেছিল বলে। তিনি কি এতই পাপ করেছেন? ভগবান নিশ্চয়ই তাকে ঠেলে ফেলে দেবেন না দূরে।
কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তারই ভাগ্যে সব এমন হলো। আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই না? আপনার আশীর্বাদে। আমাকে একটা চাকরি করে দিন না। কীরকম চাকরি? এই ধরুন, কারোর বাড়িতে থেকে ছেলে পড়ানো কি হাট বাজার করা। পাগল, আমাদের এই বয়সে কি পরের চাকরি করা চলে দাদা? কেন, চিরকাল চাকরি করে এসে বুঝি বাড়ি থাকতে ভালো লাগছে না? তা হোক, বাড়ি বসে ভগবানের নাম করুন গে। না, বোঝাতে পারলেন না। সব কথা কি বলা যায়? কাল এখান থেকে চলে যেতে হবেই। রাত্রে আবার সেই লুচি, মাছ, মিষ্টি, দুধ, কি খাওয়া দাওয়া এ বাড়ির! কী সব আটপৌরে শাড়ি পরেছে মেয়েরা, বিদ্যুতের আলো, পাখা, কত সুখে এরা আছে, কেমন খাওয়া দাওয়া! মুক্তকেশীকে, মেয়েদেরকে কি তিনি এত যত্নে রেখেছেন? চিরকাল রেলের ঘুপচি বাসায় বাস করে এসেছে, এখন দেশে গিয়ে দুবেলা ধান সেদ্ধ করতে হয়, খাঁড়ে কেচে কাপড় পরতে হয়, থোর আর আঁচড়ের তরকারি ছাড়া মাছ মাংস হয় মাসে কদিন। হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস তিনি দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো, কতকাল মাছের মুড়ো খাননি, ওদের খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন ওদের। টুনি বলল, চমচম দুটোই খেয়ে ফেলুন দাদু, গরম গরম লুচি নিয়ে আসি। পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে। কেশব থাকতে চাইলেন না, তাতে দুঃখ ঘুচবে না, একটা চাকরি পেলেও হতো, এখানে সেজন্যই আসা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে চললেন। একটা নির্জন স্থানে বসে কতক্ষণ ভাবলেন। জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর ওপর হয়তো কোনো সময় অন্যায় কিছু করে থাকবেন, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবেই। এই কি জগতের নিয়ম? এই জগতে কেউ কি ভালোবাসার নেই? বিচার করবার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা দুপুর হলো। একটা হোটেল থেকে কিছু খেলেন হুগলিতে। হুগলি থেকে গেলেন ব্যান্ডেলে। উদ্দেশ্যহীন ভ্রমণ। রাত হয়ে আসছে। এই বর্ষায় থাকবেন কোথায়? রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চির ওপর শুয়ে রইলেন। শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে। গায়ে দেবার কিছু আনা উচিত ছিল, আনা হয়নি। ভুল হয়ে গিয়েছে। ভুল, ভুল, সব ভুল জীবনে। চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সংসার করা ভুল, সন্তান উৎপাদন ভুল, কারো কাছে স্নেহ মমতা আশা করা ভুল, সব ভুল। জীবনটা একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকা, একটা মস্ত ফাঁকি। না, ওসব আর তিনি ভাববেন না। 4 দিন পরে কেশব গাঙ্গুলির হাতে সব টাকা ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে কদিন কাটল। কাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। চলবে কি করে তার? শরীর ঝিমঝিম করছে খিদেতে। 73 বছর বয়সে খিদে সহ্য করার শক্তি নেই তার। সত্যি বড় খিদে পেয়েছে। কি করবেন এখন? ঘড়িটা বেচবেন? মনে পড়ে তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগন্যালে ক্লার্ক ছিলেন। ওই তো তার সেই ঘর, সেই টেবিল, সব সেই রকমই আছে। তার কোয়ার্টার্স এখানে ছিল না, গঙ্গার ধারে একটা ছোট বাড়ি। সেই বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন। বাসার কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল। 50 বছর আগেকার কথা, অর্ধ শতাব্দী। আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে
তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়া নিম গাছের তলাকার সেই বাসায় মুক্তকেশী ঠিক সন্ধ্যা 7টার সময় জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকত। তিনি ফিরবেন তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী, কি হাসি ছিল মুখের! চোখ হাসত তাকে দূরে পথের ওপর দেখতে পেয়ে। আছে সেই বাড়িটা আজও, তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রহরগুলিতে সাক্ষী সেই বাড়িটা। একদিন বললেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন জানলায়? মুক্ত বলেছিল, তুমি আসো তাই। কেন? পথের ওপর দেখতে পেয়ে খুশি লাগে। কতক্ষণ দেখিনে, মন কেমন করে? তা করে নে। একদিন মনে আছে, তাকে জানলায় দেখতে পেয়ে মুক্ত বললে, আজ কি করেছি বলো তো তোমার জন্যে? কি গো? ডালপুরি। সত্যি? হ্যাঁ, এসে দেখো। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিঁড়ি পেতে বসিয়ে 16 থেকে 17খানা গরম ডালপুরি খাইয়েছিল, কত যত্ন করে। আর সেই মুক্তকেশী আজ 50 বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আজ যখন মুক্তকেশীর সেবা সবচেয়ে তার দরকার হয়েছে, তখন চোখ দিয়ে জল বেয়ে পড়ল হু হু করে কেশব গাঙ্গুলি। কেমন যেন মনে হলো সব শূন্য। ওই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য, জীবন শূন্য। পৃথিবীতে কেউ তার কোথাও নেই। 50 বছর আগে সে ষোড়শী রূপসী মুক্তকেশীকে আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোন অজানা দিগন্তে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি, এত বড় মিথ্যে, এত বড় জুয়োচুরি? আরে গাঙ্গুলিবাবু যে, কোথায় ছিলেন এতদিন? কেশব চমকে পেছন ফিরে চেয়ে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার, ক্রু দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন, এইমাত্র তিনি হঠাৎ ভুলে গেলেন। বুড়ো হয়েছেন, মুখ দেখে এখন আর ভালো বলতে পারেন না। বাড়ি ছিলাম ভাই। তারপর এখানে কি মনে করে? বৌদির সঙ্গে ঝগড়া করে নাকি? কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল। কাষ্ঠ হাসি হেসে বললেন, হ্যাঁ ভাই, সেসব তাই বটে। চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চেক করতে বেরিয়েছি, চলুন আমার সাথে। 2nd ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাবো কোথায়? আপনি খাননি এখনো? বর্ধমানে খাওয়াবো, চলুন। জিনিসপত্র কিছু আছে? কিছু না, তবে চলুন। এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমানের ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটির জন্যে ভাত তরকারি এলো। রাত তখন প্রায় 7:30। দুজনে ভাগ করে খেলেন। সঙ্গী ব্রাহ্মণ, নাম পঞ্চানন বাড়ুজ্জে, বাড়ি জয়নগর মজিলপুর। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলির যেন ধরে প্রাণ এলো। উফ, জাজর খিদে পেয়েছিল। কি সুন্দর বর্ষা সজল বাতাস দুদিকের মাঠে বনে বইছে। কুরচি ফুলের সুবাস মাঝে মাঝে আসে বাতাসে। এইসব বন, এই অন্ধকার আকাশ, নক্ষত্রের দল কেমন যেন তাকে বহুদূরের সঙ্গীহীন একক জীবনের বাণী এনে দিচ্ছে। নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথায় যেন যাচ্ছেন তিনি। আর বাড়ি ফিরবেন না, আর মুক্তকেশীর হাতে হাটের থলে তুলে দেবেন না। তার সংসার করা ফুরিয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে দিয়ে নিরুদ্দেশের দিকে যাত্রা শুরু করলেন আজ তিনি। 2nd ক্লাস গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেক দিন পর। গত 1 বছর শুধু মাথায় মোট করে হাট ঘুরেছেন, বাজার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা, চিনি, কেরোসিন তেল এনেছেন। যাদের জন্য তারা আজ এই 73 বছর বয়সে তাকে পারলে ঘরের বার করে দিতে। পয়সার তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতেই থাকুক। তার পয়সাকেই ওদের দরকার, তাকে নয় তো। বেশ, পয়সাই রইল। তিনি চললেন।
সাঁইথিয়া। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোলে হতো না? সারাদিন টোটো করে বেরিয়েছেন ব্যান্ডেলে। এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন, মনে আছে, বহুকাল আগে। তখন মুক্ত বলে দিয়েছিল, রোজ একখানা করে চিঠি দিও। 8খানা পোস্টকার্ড সঙ্গে দিয়ে দিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল সেই কথাটা। সাঁইথিয়াতে তখন বিধুভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টার। তার বাড়িতেই খাওয়া দাওয়া হতো। বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে কিছু ছোট। সদানন্দ ও তিনি একসঙ্গে তাস খেলতেন কাছাকাছি একজন ভদ্রলোকের বাইরের ঘরে বসে। একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে দিলেন গার্ডের গাড়ি থেকে। কাঁঠালটা আধ পচা। সদানন্দ বললে, দাদা, মা বলেছেন ক্ষীর কাঁঠাল খাবেন ওবেলা। কেশব বললেন, দূর, ওর বীজ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমি বলছি পাওয়া যাবে। কক্ষনো না। বাজি, কি বলো? বৌদিদিকে 3 দিন চিঠি দিতে পারবেন না দাদা। অত কি টেবিলে বসে লেখেন? খুদে খুদে লেখাতে একখানা পোস্টকার্ডে একখানা খামের কাজ করে নেন। ফেলবেন বাজি? রাজি হননি কেশব। মুক্তকে চিঠি না দিয়ে থাকা অসম্ভব। সে একা সেই ব্যান্ডেলের সেই ছোট্ট বাসাতে বসে তার জন্য দিন গুনছে। রোজ ঘোড়া নিম গাছটার তলায় পিয়নের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকে খাওয়া দাওয়ার পর ওই জানলাটিতে। তাকে 3 দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে পারবেন না, তা কখনোই হয় না। সেসব দিন কি খুব দূরে চলে গিয়েছে? বড্ড পেছনে ফেলে এসেছেন কি? স্বপ্নের মতো মনে হলো। আবছায়া আবছায়া, সব মিলে একাকার হয়ে যাচ্ছে। মুক্তকেশী, শান্টু, ব্যান্ডেল, 3 পাহাড়, প্রথম যৌবন, 73 বছরের বার্ধক্যের স্বপ্ন। কাঁদছেন নাকি আবার তিনি? তাই তো, কোটের গলায় কাঁচটায় ভিজে। না, কাঁদবার কি আছে? বুড়ো বয়সে চোখ পানসে হয়ে যায়, কাঁদবেন কেন তিনি? গাঙ্গুলিবাবু, ঘুমোলেন? অমনভাবে শুয়ে কেন? শরীর খারাপ হয়নি তো? পঞ্চানন চক্রবর্তী চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল। সাঁইথিয়া থেকে এইমাত্র ট্রেন ছেড়েছে। কেশব যেন চমকে উঠলেন, বললেন, না তো। একটু চা খেয়ে নিন আগে স্টেশনে। এত রাত্রে চা? পাগল হয়েছ ভায়া? আমি চা খাইনি এত রাত্রিরে, তুমি খাও। ঘুমোবে না? আরও গোটা কতক স্টেশন পার হয়ে যা, এখন না, আপনি ঘুমিয়ে পড়ুন। পঞ্চানন চক্রবর্তী ক্রু চলে গেল। গাড়ি ঝড়ের বেগে চলছে। বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ জোরে। ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাট আসছে জানলা দিয়ে। কামরার মধ্যে কি একটা ফুলের সুগন্ধ এলো এক ঝলক। আহ, কি সুন্দর, কি আরাম! ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায়। বুকের মধ্যে কেমন করছে কেন কে জানে। নির্জন গাড়ি। 3 পাহাড়ে কত রাত্রে গাড়ি পৌঁছবে? বিয়ের 2-3 বছর পরে 3 পাহাড়ে ছিলেন তিনি মুক্তকে নিয়ে, শান্টুকে নিয়ে। সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি। ব্যান্ডেল আর 3 পাহাড়, জীবনের এই ছিল তার স্বর্গ। 2টি স্বর্গের মধ্যে 2টি অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে। পঞ্চানন ঘুমিয়ে পড়লে 3 পাহাড়ে তিনি নেমে পড়বেন। 3 পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার। একটা কি পাহাড়ের ওপর কি ঠাকুর ছিলেন। মুক্তও তিনি দেখতে গিয়েছিলেন। মুক্ত বললে, খাবে কি? পাহাড়ের নিচে চড়ুই ভাতি করব। রান্না করতে করতে বৃষ্টি এলো। একটা পাকুড় গাছের তলায় রান্না হচ্ছিল। স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত, মেদিনীপুরে বাড়ি। তার 2 ছেলে ননি ও হাবু ছিল সঙ্গে। হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের ওপর থেকে। মুক্ত খিচুড়ি রাঁধতে গিয়ে ধরিয়ে ফেললেন। তাই নিয়ে কি হাসাহাসি! পাকুড় গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বললে, তুমি খাবে না? কে বলেছে? ননি হাবু বলেছে। বাজে কথা। চমৎকার চড়ুই ভাতি। খেয়ে বলতে পারবে না যেন খিচুড়িটা এঁটে গিয়েছে। না গো, বলবো না,
দিয়েই দেখো, মুক্ত হি হি করে হেসে উঠে বলল, ও পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাঁড়ি কাভার হয়ে যাবে, তা বুঝতে পারছি। বসো, বসে যাও। ভালো স্বরের ঘি এনেছি, খিচুড়ি দিয়ে খাবে বলে। কিন্তু সত্যি ধরে গেল বলে মনটা খারাপ হয়ে গিয়েছে। পাগল, দিয়েই দেখো না, মন খারাপ করতে হবে সেজন্যে নয়, আরও বেশি করে রাঁধুনি বলে। বেশ, খাও না, আবার না হয় চড়িয়ে দেব। মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় ছিল কদম ফুলের গাছ? ননি প্রথমে নিয়ে এলো এক গুচ্ছ। মুক্ত বলল, বাহ, চমৎকার, খোঁপায় গুজব। তারপর চুপি চুপি বললে, কিন্তু সে ফুল তোমায় নিজে হাতে তুলে এনে দিতে হবে। ঠিক এনে দেব, খাওয়া হয়ে যাক, যাবার সময় নিয়ে আসব। 50 বছরের পর থেকে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকাল এই বর্ষার সজল বাতাসে বৃষ্টির ছাটের সঙ্গে যেন ভেসে আসে। সে বর্ষার দিনের সুন্দর অপরাহ্নটি পাহাড়ের নিচের সেই পাকুড় গাছটির আজ স্বপ্ন হয়ে গেছে। সে মুক্তকেশীয়, কখন যেন মুক্ত এসেও শিওরে দাঁড়ালো। সপ্তদশী তরুণী সুন্দরী মুক্তকেশী, হাসিতে মুক্তর মতো দাঁতগুলো ঝকঝক করছে যেন। স্নেহ ভরে মাথায় চুলে হাত বুলিয়ে বললে, তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলে আমি খোঁপায় পড়ব, ভুলো না যেন, ভুলো না। তারপর আবার চোখ নিচু করে বলছে, রোজ একখানা করে চিঠি দিতে হবে কিন্তু, আমি থাকতে পারবো না। সত্যি বলো, আমাকে ছুঁয়ে দেবে তো? পরক্ষণেই বিরলদন্তি পক্ষকেশী বৃদ্ধা মুক্তকেশী হাঁটুর ওপর গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মার মুখী হয়ে বলছে, বেরো, বেরো, আপদ দূর হ বাড়ি থেকে, মলেই বাঁচি, মরণ হবে কবে তোর? তোমায় জম নেয় না কেন? ঘুমের মধ্যেও চমকে উঠলেন কেশব। মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায়। অনেক রাতে 3 পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। তিনি নেমে পড়লেন। দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে। আধো অন্ধকার গাছের তলায় খুঁজে দেখলেন শান্টু। বাবা শান্টু, আজ কোথায় গেল খোকা? 50 বছর আগে সেই ঘোড়া নিম গাছটার তলায় যে সে খেলা করত। যেন শান্তি পেলেন কেশব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলোর মধ্যে আবার ফিরে এসে। 3 পাহাড়ে নির্জন প্রান্তরে, প্ল্যাটফর্মে, অন্ধকার আকাশের তলায় এসে তিনি আবার 26 বছরের যুবক কেশব গাঙ্গুলি, এই স্টেশনের তার বাবু। বুকে কত আশা, কত বল, কত উৎসাহ, চোখে কত স্বপ্ন। তার খোকা শান্টু আছে কাছে, তার তরুণীমা মুক্তকেশী আছে, সব তিনি ফিরে পেয়েছেন। শান্টু, আয়, আমার কোলে আয়। রামদেও এখন তোকে বাসায় নিয়ে যাবে, খেলা করে বেড়া প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের ঘোড়া নিম গাছটার তলায় 2-3 দিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন। নির্জন স্টেশন, বিশেষ কেউ লক্ষ্য করত না। সত্যি কি অপূর্বে আনন্দে কাটল এই 2 দিন। সব ফিরে পেয়েছিলেন আবার, 50 বছর আগের হারানো সেই সব দিনগুলো। 3 পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন কি এক বুড়ো বাঙালি বাবু জ্বরে বেহুশ অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছে। কোনো পরিচয় পাওয়া গেল না তখন রোগীর কাছে। আরও 2 দিন পরে স্টেশনের মুসাফিরখানায় লোকটি মারা গেল জ্বরের তাড়নায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তখন মৃত ব্যক্তির শিয়রের তলা থেকে রেলের বোতামযুক্ত কোট বের হওয়াতে চারধারে জানাজানি হয়ে গেল এবং ক্রুম্যান পঞ্চানন চক্রবর্তী এসে পড়ে সব পরিচয় দিলে। কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানে না, দিতেও পারলে না কোনো খবর। ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল এই পর্যন্ত, কোথায় থাকতেন সে তখন বলতে পারলে না। আরও কয়েকদিন পরে মুক্তকেশীয় মেয়েরা টেলিগ্রাম পেয়ে এসে পড়লেন যেদিন 3 পাহাড়ে তার কয়েকদিন আগে কেশব গাঙ্গুলির অস্থি কখানা সকরিগলির ঘাটে গঙ্গা স্থান পেয়ে গিয়েছে রেলের বাবুদের সহযোগিতায়। মুক্তকেশী শুধু ফিরে পেলেন কুরুভাইজার
ফেরিসের সেই ঘড়িটা। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঝগড়া। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব এরকম আরও নতুন গল্প নিয়ে।